আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন পড়ছি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটির দ্বিতীয় পর্ব। দৃষ্টান্ত, প্রত্যক্ষণ, পরিবর্তনের শক্তি। প্রত্যক্ষণ সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অন্তর্নিহিত বিষয় হল উপস্থাপিত বিশ্বাসবোধ থেকে বাস্তবতা বোধের পরিবর্তনের শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করা। ইতিপূর্বে উল্লেখিত ছবি তিনটি দেখার সময় আমরা দৃষ্টান্তের পরিবর্তনের ঘটনা ঘটিয়েছি। কেউ কেউ ১ নং ছবি দেখে ২ নং ছবি দেখেছেন, আবার কেউ কেউ ৩ নং ছবি দেখে ২ নং ছবি দেখেছেন। স্মরণ করে দেখুন, প্রথম যারা ১ নং ছবি দেখে ২ নং ছবি দেখেছেন তাদের অনেকেই ২ নং ছবিকে তরুণীর ছবি মনে করেছেন, কিন্তু ৩ নং ছবি দেখে যখন আবার ২ নং ছবি দেখেছেন তখন সেখানে বৃদ্ধার ছবি চোখে পড়েছে। আপনি তখন নিশ্চয়ই অবাক হয়েছেন এবং শব্দটি উচ্চারণ করেছেন। প্রথমবার দেখার সময় আপনি তরুণীর ছবি সম্পর্কে যত বেশি নিশ্চিত ছিলেন, দ্বিতীয়বার বৃদ্ধার ছবি দেখে আপনি তত বেশি শব্দ করে শব্দটি উচ্চারণ করবেন। এই শব্দটি আসলে একটি আলোক রশ্মির মতো, যা আপনার অন্তর্দৃষ্টিকে আকস্মিকভাবে জাগরিত করেছে। থমাস কুন তার দ্য স্ট্রাকচার অব সায়েন্স রেভলিউশন নামক বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থে প্যারাডাইম পরিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি এই গ্রন্থে বিজ্ঞানের জগতে প্যারাডাইম পরিবর্তনের গুরুত্বপূর্ণ দৃষ্টান্তের উল্লেখ করেছেন। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে কিভাবে প্রথমেই প্যারাডাইম পরিবর্তনের ঘটনাটি ঘটেছে তা তিনি এই গ্রন্থে দেখাতে চেষ্টা করেন। অর্থাৎ সনাতনী পুরাতন চিন্তা বা পুরাতন দৃষ্টান্ত ভেঙে বা পরিবর্তিত করেই নতুন বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হয়েছে। মিশরীয় জ্যোতির্বিজ্ঞানী টলেমির ভূকেন্দ্রিক মতবাদে পৃথিবীকেই বিশ্বজগতের কেন্দ্র হিসেবে দেখানো হয়েছিল। টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু কোপার্নিকাস প্যারাডাইম পরিবর্তন করেন। তিনি বিশ্বজগতের কেন্দ্রে সূর্যকে স্থাপন করে বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তার বিরোধিতা করা হয়েছিল এবং এই জন্য তিনি নির্যাতনের শিকার হন। কিন্তু তারপর হঠাৎ করেই সবকিছু পাল্টে গিয়ে এক ভিন্ন ব্যাখ্যা লাভ করলো। এভাবে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কোপার্নিকাসের বিপ্লব একটি যুগান্তকারী প্যারাডাইম পরিবর্তনের দৃষ্টান্ত। পদার্থবিদ্যায় নিউটনের মডেল ছিল একটি যান্ত্রিক নির্ভুলতা বা নিশ্চয়তাবাদী প্যারাডাইম, এবং এখনও তা আধুনিক ইঞ্জিনিয়ারিং এর মূল ভিত্তি, কিন্তু সেটা ছিল আংশিক অসম্পূর্ণ। বিজ্ঞানের জগতে বিপ্লব সাধন করেছে আইনস্টাইনীয় উদাহরণ, রিলেটিভিটি বা আপেক্ষিক উদাহরণ, যার ভবিষ্যৎবাণী করা ও ঘটনা ব্যাখ্যা করার উচ্চ মূল্যমান রয়েছে। জীবাণুতত্ত্বের আবিষ্কার বা উন্নতি হওয়ার পূর্ব পর্যন্ত প্রসবকালীন সময়ের উচ্চ হারের মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর ঘটনা ঘটত। এর আগে কেন এসব হতো তা অনেকেই জানতো না। যুদ্ধের সময় দেখা যেত সম্মুখ সমরে যে হতাহতের ঘটনা ঘটত, তার চেয়ে বরং ছোটখাটো আঘাত ও রোগের কারণে বেশি সৈন্য মারা যাচ্ছে। কিন্তু জীবাণুতত্ত্ব আবিষ্কার হলে যা ছিল সম্পূর্ণ নতুন এক দৃষ্টান্ত, কি ঘটছে সেই বিষয়ে পুরোপুরি বোঝার ফলে চিকিৎসা শাস্ত্রে এক নাটকীয় এবং গুরুত্বপূর্ণ উন্নতির সম্ভব হয়। আজ আমেরিকার উন্নতির পেছনেও রয়েছে দৃষ্টান্তের পরিবর্তন। আমেরিকায় বহু শতক ধরে যে সনাতনী সরকারের ধারণা ছিল তা ছিল রাজতান্ত্রিক। রাজার ছিল ঐশ্বরিক ক্ষমতা। তারপর একটি ভিন্ন প্যারাডাইমের সূচনা ঘটে। সেই প্যারাডাইম হলো জনগণের সরকার, যে সরকার জনগণ দ্বারা গঠিত এবং জনগণের জন্য গঠিত, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের জন্ম নিল। ফলে প্রচণ্ড মানবীয় শক্তি এবং উদ্ভাবন কুশলতা অবমুক্ত হয়, যা জীবনযাত্রার মান, স্বাধীনতা ও মুক্তির ধারণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সূচিত করে, যা পৃথিবীর ইতিহাসে অতুলনীয়। কিন্তু সব দৃষ্টান্তের পরিবর্তনই ইতিবাচক হবে এমন কোনো কথা নেই। প্যারাডাইম পরিবর্তন যদি চরিত্র নৈতিকতা থেকে ব্যক্তিত্ব নৈতিকতা অভিমুখে হয়ে থাকে, তবে তা আমাদেরকে সত্যিকার সাফল্য ও সুখের পথ থেকে বিচ্যুত করে। তবে দৃষ্টান্তের পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক যে পথেই পরিচালিত হোক না কেন, তা আমাদেরকে একভাবে জগৎকে দেখা থেকে অন্যভাবে জগৎকে দেখতে প্ররোচিত করে। এই পরিবর্তন অত্যন্ত শক্তিশালী। ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, আমাদের দৃষ্টান্তই হলো আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণের উৎস, এবং এর দ্বারাই অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারিত হয়। আমি এক রবিবারে নিউ ইয়র্কের একটি সাবওয়েতে দৃষ্টান্ত পরিবর্তনের একটি ছোট্ট ঘটনা প্রত্যক্ষ করি। ঘটনাটি নিম্নরূপ। একটি সাবওয়ে ট্রেনের বগিতে অনেক যাত্রী যাচ্ছিল। যাত্রীদের কেউ কেউ পত্রিকা পড়ছিল, কেউ কেউ আনমনে চিন্তা করছিল, আবার কেউ কেউ চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল। দৃশ্যটি ছিল শান্তিপূর্ণ। হঠাৎ করে এক ভদ্রলোক তার 2 ছেলেকে নিয়ে সেই বগিতে উঠলেন।
ছেলে দুটি অসম্ভব দুষ্টামি করছিল। তারা জোরে জোরে চেঁচামেচি করছিল এবং বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। এর ফলে তাৎক্ষণিকভাবে ট্রেনের বগির সামগ্রিক পরিবেশ পরিবর্তিত হয়ে যায়। আমার পাশে যে ভদ্রলোক চোখ বন্ধ করে বসেছিলেন, তিনি হতচকিত হয়ে পড়েন। বাচ্চা দুটি সামনে পেছনে লুকোচুরি খেলছিল, জিনিসপত্র ছোড়াছুড়ি করছিল, এমনকি তারা লোকজনের পত্রিকা নিয়ে টানাটানি করছিল। ব্যাপারটি ছিল খুবই বিরক্তিকর। অথচ তাদের বাবা আমার পাশে নির্বিকার বসেছিলেন। তাদেরকে নিবৃত্ত করার কোনো উদ্যোগই তার মধ্যে দেখা যাচ্ছিল না। এই অবস্থায় বিরক্তবোধ না করে উপায় ছিল না। এই ভদ্রলোক এত অসংবেদনশীল হবেন, এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তার সন্তানেরা ট্রেনের বগির ভেতর বন্য প্রাণীর মতো দৌড়ে বেড়াবে, অথচ তিনি তাদেরকে কিছুই বলবেন না। তিনি কোনো দায়িত্বই নিচ্ছিলেন না। গাড়ির বগিতে বসা প্রত্যেকেই বিরক্ত বোধ করছিল, কিন্তু কেউই কিছু বলছিল না। শেষ পর্যন্ত আমি অধৈর্য হয়ে উঠলাম এবং ভদ্রলোকের দিকে ঘাড় ফিরিয়ে বললাম, জনাব, আপনার বাচ্চারা সবাইকে বিরক্ত করছে। আমার অবাক লাগছে আপনি এদেরকে একবারও শান্ত হতে বলছেন না কেন। ভদ্রলোক আমার কথায় যেন চেতনা ফিরে পেল। মনে হলো তিনি যেন এই প্রথমবারের মতো অবস্থানটি সম্পর্কে সচেতন হলেন। অত্যন্ত নরম সুরে বললেন, সত্যিই তো, আমারও মনে হচ্ছে ওদেরকে থামানো উচিত। আসলে আমরা এই মুহূর্তে হাসপাতাল থেকে ফিরছি। সেখানে মাত্র ঘণ্টাখানেক আগে ওদের মা মৃত্যুবরণ করেছে। আমি তাদেরকে কিভাবে সামলাবো তা বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে এসব এলোমেলো আচরণ করা ছাড়া অন্য কোনো উপায়ে তারা নিজেদেরকে সংবরণ করবে তা তারাও জানে না। নিশ্চয়ই অনুমান করতে পারছেন ঠিক সেই মুহূর্তে আমার মনের অবস্থাটা কি। ঘটনাটি শোনার সাথে সাথে আমার প্যারাডাইম পরিবর্তিত হয়ে যায়। হঠাৎ করেই আমি সবকিছু ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করি এবং ভিন্নভাবে দেখার কারণে আমি অন্যভাবে চিন্তা করতে শুরু করি। আমার ভিন্ন উপলব্ধি জাগে। আমি অন্যভাবে আচরণ করতে শুরু করি। আমার বিরক্তি একেবারেই উবে যায়। আমার ভেতরটা সেই ভদ্রলোকের জন্য আবেগ ও সহানুভূতিতে পূর্ণ হয়ে ওঠে। আমি তার দিকে তাকিয়ে বলি, আপনার স্ত্রী মারা গেছেন? আমি খুবই দুঃখিত। তার কি হয়েছিল? আমি কি আপনার জন্য কিছু করতে পারি? সবকিছু খুব দ্রুত পরিবর্তিত হয়ে যায়। অনেক মানুষ তাদের জীবনে মৌলিক উদাহরণ পরিবর্তনের এরকম অভিজ্ঞতা লাভ করে থাকে। সাধারণত মানুষ যখন জীবন সংকটের সম্মুখীন হয়, তখন তারা হঠাৎ করে তাদের অগ্রাধিকারকে ভিন্ন আঙ্গিকে দেখতে পায়। কোনো মানুষ যখন জীবনের নতুন ভূমিকায় অবতীর্ণ হয়, তখনও তাদের অনেকের ক্ষেত্রে এরকম দৃষ্টান্তের পরিবর্তনের ঘটনা ঘটে। যেমন কেউ যখন প্রথম স্বামী বা স্ত্রী হয়, পিতামাতা বা দাদা দাদি হয়, কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার হয় বা কোনো দলের নেতা নির্বাচিত হয়, তখন তাদের জীবনের দৃষ্টান্তের পরিবর্তনের ঘটনা ঘটে। ব্যক্তিত্ব নৈতিকতার সাহায্যে আমাদের আচরণ এবং ব্যবহারকে পরিবর্তিত করার জন্য আমরা সপ্তাহ, মাস, এমনকি বছরব্যাপী প্রচেষ্টা চালাতে পারি। কিন্তু তাতে পরিবর্তন সূচিত নাও হতে পারে। অথচ স্বতঃস্ফূর্তভাবে আমরা যখন কোনো ঘটনাকে ভিন্নভাবে দেখতে পাই, ঠিক তখনই এক মুহূর্তে আমাদের মধ্যে এই পরিবর্তন সূচিত হতে পারে। এটা স্পষ্ট যে আমরা যদি আমাদের জীবনে অপেক্ষাকৃতভাবে ছোট পরিবর্তন আনতে চাই, তবে আমাদের আচরণ এবং ব্যবহারের পরিবর্তনে মনোযোগী হওয়াটা যথেষ্ট। কিন্তু আমরা যদি জীবনের তাৎপর্যপূর্ণ মৌলিক পরিবর্তন চাই, তবে নিজেদের মৌলিক দৃষ্টান্তের পরিবর্তনে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। থেরেউস্টার ভাষায় একটি একটি করে খারাপ পাতাগুলোকে ছেটে ফেলার চাইতে এক কোপে শিকড় কেটে ফেলাই শ্রেয়। আমরা তখনই আমাদের কাম্য উন্নতি সাধন করতে পারবো যদি আমরা আমাদের আচরণ এবং ব্যবহারের পাতাগুলোকে এক এক করে ছাঁটা বাদ দিয়ে এর শিকড়ের প্রতি মনোনিবেশ করি, অর্থাৎ সেই সব দৃষ্টান্তের প্রতি যাদের মধ্য থেকে আচরণ এবং ব্যবহারের দৃষ্টান্তের উৎপন্ন হয়। দেখা এবং হওয়া কার্য সম্পাদন। অবশ্যই সব দৃষ্টান্ত পরিবর্তনের ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটে না। সাবওয়েতে আমার যে দৃষ্টান্ত পরিবর্তন ঘটেছিল এবং তাতে আমার যে অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছিল, তা ছিল তাৎক্ষণিক। কিন্তু আমাদের ছেলের ক্ষেত্রে আমার ও সানজার যে দৃষ্টান্ত ঘটেছিল, তা ছিল ধীরগতি সম্পন্ন, কষ্টসাধ্য ও সুপরিকল্পিত প্রক্রিয়া অর্জিত। সন্তানের ক্ষেত্রে আমাদের প্রথম যে দৃষ্টিভঙ্গি ছিল, তা আমাদের নৈতিকতা সংক্রান্ত বহু বছরের অনুশীলনকৃত দৃষ্টান্ত এবং অভিজ্ঞতার ফসল। আর এটা ছিল অভিভাবক হিসেবে নিজেদের সাফল্য এবং আমাদের সন্তানের সাফল্যকে পরিমাপ করার যে দৃষ্টান্ত আমরা গ্রহণ করেছিলাম, তার গভীরতর ফলাফল। এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মৌলিক প্যারাডাইমগুলোতে পরিবর্তন করতে সক্ষম হইনি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঘটনাসমূহকে অন্যভাবে দেখতে সক্ষম ছিলাম না, ততক্ষণ পর্যন্ত নিজেদের ক্ষেত্রে এবং আমাদের অবস্থার ক্ষেত্রে
পর্যাপ্ত পরিবর্তন সাধন করতে সক্ষম হই। সন্তানকে ভিন্ন দৃষ্টিতে দেখার জন্য সান্দ্রা ও আমাকে বদলাতে হয়েছে। আমরা আমাদের নিজেদের চরিত্রের বিকাশ ও উন্নয়নের জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগের ফলে আমাদের নিজেদের মধ্যে নতুন দৃষ্টান্তের সৃষ্টি হয়। দৃষ্টান্ত বা চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া ও দেখা মানুষের দুটি অবিচ্ছিন্ন মাত্রা। আমরা আসলে যা, প্রধানত তাই আমরা দেখতে পাই। নিজেদের পরিবর্তন সাধন করতে সক্ষম না হলে আমরা আমাদের দেখার খুব বেশি পরিবর্তন করতে পারি না। আবার দেখার পরিবর্তন সাধন ছাড়া নিজেদের পরিবর্তন সাধিত হয় না। সাবওয়েতে তাৎক্ষণিকভাবে বাহ্যিক দৃষ্টান্ত পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন ঘটে তা আসলে আমার মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই ঘটেছিল। আমি নিশ্চিত যে সেদিন সকালে সাবওয়েতে আমার কাছাকাছি যারা বসেছিলেন তাদের মধ্যে অনেকেই সত্যিকার পরিস্থিতি বোঝার পরও ছিলেন বিরক্ত, বিব্রত হওয়া ছাড়া তারা আর কিছুই উপলব্ধি করেননি। আবার আমি এও নিশ্চিত যে সেখানে কিছু মানুষ ছিলেন যারা অনেক বেশি সংবেদনশীল। তারা সেই ভদ্রলোকের সমস্যাকে গভীরভাবে উপলব্ধি করতে পারতেন এবং আমার আগেই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারতেন। কিন্তু কারো কিছু না করার কারণ হলো তাদের চরিত্র। মানুষ আসলে তার মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারাই প্রভাবিত হয়। এ কথাটি উপরে উল্লেখিত উভয় দলের মানুষের ক্ষেত্রেই সত্য। প্যারাডাইম অত্যন্ত শক্তিশালী, কারণ প্যারাডাইম যে লেন্স তৈরি করে সে লেন্স দিয়েই আমরা জগৎকে দেখে থাকি। তাই কোয়ান্টাম পরিবর্তনের জন্য প্যারাডাইমের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টান্তের পরিবর্তন তাৎক্ষণিকভাবে ধীরগতিতে অথবা সুপরিকল্পিত প্রক্রিয়ায় যেভাবেই হোক না কেন, প্যারাডাইম পরিবর্তনের শক্তিই হল কোয়ান্টাম পরিবর্তনের অপরিহার্য শক্তি। নৈতিকতা কেন্দ্রিক দৃষ্টান্ত। চরিত্র নৈতিকতা এমন একটি মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত যা হচ্ছে মানুষের চরিত্রের এমন কিছু মূলনীতি বা মৌলিক নিয়ম সেগুলো তার সাফল্যকে নিয়ন্ত্রণ করে। এসব মূলনীতি মানবিক জগতে প্রাকৃতিক নিয়মের মতোই বাস্তব। পদার্থিক জগতে যেমন মধ্যাকর্ষণ নিয়ম, তেমনি মানুষের ক্ষেত্রেও কিছু মৌলিক নিয়ম রয়েছে যা অপরিবর্তনীয় এবং প্রশ্নাতীত। দৃষ্টান্ত এবং তার অভাব এবং এই মূলনীতিসমূহ অপরাপর বাস্তবতা বোধের পরিবর্তিত অভিজ্ঞতাকে নিয়ন্ত্রিত করে, যেমনটি ফ্রাঙ্ক কোচ নৌবাহিনী ইনস্টিটিউট ম্যাগাজিন প্রসিডিংয়ে বর্ণনা করেছেন। একবার দুটি যুদ্ধ জাহাজে করে 2 স্কোয়াড্রন সৈনিককে বেশ কিছুদিনের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রশিক্ষণের উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাঠানো হয়েছিল। আমি অগ্রবর্তী ও প্রধান যুদ্ধ জাহাজটিতে অবস্থান করছিলাম এবং আমার কাজ ছিল রাতে জাহাজের ব্রিজে দাঁড়িয়ে চারিপাশে পর্যবেক্ষণ করা। ঘন কুয়াশার কারণে খুব ভালো দেখা যাচ্ছিল না বলে সবার কাজ তদারকির জন্য ব্রিজে অবস্থান করছিলাম। হঠাৎ ব্রিজের পার্শ্ব অবস্থিত একজন পর্যবেক্ষক রিপোর্ট করলো, আলো দেখা যাচ্ছে জাহাজের সামনে। আলোটি কি স্থির নাকি পিছনে সরে যাচ্ছে? পর্যবেক্ষক উত্তর দিল, ওটা স্থির হয়ে আছে ক্যাপ্টেন, যার অর্থ ওটার সাথে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে এমন গতিতে আমরা যাচ্ছিলাম। ক্যাপ্টেন তখন সিগন্যাল ম্যানকে ডেকে বলেন, জাহাজটিকে সংকেত পাঠাও, আমরা মুখোমুখি সংঘর্ষের গতিপথে আছি। পরামর্শ দিচ্ছি, তোমার গতিপথ 20 ডিগ্রি পরিবর্তন করো। পাল্টা সংকেত এলো, আপনার গতিপথ 20 ডিগ্রি পাল্টাতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ক্যাপ্টেন বলেন, সংকেত পাঠাও, আমি একজন ক্যাপ্টেন, এই মুহূর্তে 20 ডিগ্রি পরিবর্তন করতে বলো। আমি একজন দ্বিতীয় শ্রেণীর সিম্যান, পাল্টা জবাব এলো, মঙ্গল চাইলে 20 ডিগ্রি পরিবর্তন করো। ক্যাপ্টেন প্রচন্ড রেগে গেলেন, চিৎকার করে বললেন, সংকেত পাঠাও এবং বলো যে এটা একটি যুদ্ধ জাহাজ, ভালো চাইলে 20 ডিগ্রি পরিবর্তন করো। আমি একটি বাতিঘর, আলোর ঝলকানির মতো সাথে সাথে প্রতিউত্তর এলো। তখন আমরা আমাদের জাহাজের গতিপথ পরিবর্তন করি। ক্যাপ্টেন যে দৃষ্টান্ত পরিবর্তনের অভিজ্ঞতা যুদ্ধজাহাজে লাভ করেছিল এবং একইভাবে এই বিবরণটি পাঠের মাধ্যমে আমরাও যে অভিজ্ঞতা পেলাম তা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা প্রদান করেছে। আমরা বাস্তবতা দেখি যা বিশ্বাসের সীমাবদ্ধতায় অতিক্রান্ত হয়ে যেতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে কখনো কখনো বাস্তবতা উপলব্ধি এমন সংকটময় হয়, যেমন হয়েছিল কুয়াশা ঘেরা ক্যাপ্টেনের বেলাতেও। মানুষের চরিত্রের মূল নীতিগুলো বাতিঘরের মতো, এগুলো প্রাকৃতিক আইন যাকে ভাঙা সম্ভব নয়। এমন কিছু নীতিকে সেসিল বি ডিমিলে তার দ্য 10 কমিটমেন্ট নামক বিখ্যাত চলচ্চিত্রে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এসব মূলনীতি সম্পর্কে বলা হয়েছে, আমাদের পক্ষে প্রাকৃতিক নিয়ম ভাঙা অসম্ভব। প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে আমরা কেবল আমাদেরকেই ভাঙতে পারি। মানুষের চরিত্রের মূলনীতিসমূহ সমুদ্রের বাতিঘরের মতোই মানুষের বস্তুগত বাস্তবতা, আর এই বস্তুগত বাস্তবতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে বলে
চরিত্র নৈতিকতাই হলো মানুষের যথার্থ প্যারাডাইম। পক্ষান্তরে ব্যক্তিত্ব নৈতিকতা গড়ে উঠে মানুষের আত্মগত বাস্তবতা, অর্থাৎ মানুষের অভিজ্ঞতা ও সাপেক্ষীকরণের ওপর ভিত্তি করে। সেই ব্যক্তিত্ব নৈতিকতা মানুষের যথার্থ প্যারাডাইম হতে পারে না। আমি যেসব নীতিসমূহের কথা বলছি সেগুলো কোনো বিশেষ ধর্মের নিয়ম বা কোনো অলৌকিক বর্ণনা নয়। এই বইয়ে উল্লেখিত কোনো একটি নীতিমালা কোনো নির্দিষ্ট ধর্ম বা বিশ্বাসকে ধারণ করে না, এমনকি আমার নিজেরটাও নয়। বরং এর প্রতিটি সব প্রধান ধর্মের সবচাইতে সহনশীল অংশ এবং সেই সাথে সকল স্থায়িত্বশীল সামাজিক দর্শন ও নীতিশাস্ত্রের অংশ। এগুলো স্বতঃসিদ্ধ এবং কেউ এদের যথার্থতা প্রদান করতে পারে। এটা মনে করা যেতে পারে যে এই মৌলিক বা প্রাকৃতিক নিয়মসমূহ মানুষের মানবীয় গুণাবলী, মানব চেতনা ও বিবেকের অংশ। এগুলো সকল মানুষের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি সে যে সামাজিক শর্তাবলীর মধ্যে বাস করুক না কেন এবং এসব মূলনীতির প্রতি তার যতটুকু বিশ্বাস থাকুক না কেন, তার মধ্যে এই নিয়মসমূহ বিরাজমান থাকে। তবে প্রতিকূল সামাজিক শর্তাবলীর চাপে অথবা পালন না করার কারণে এগুলো নিষ্ক্রিয় অথবা মৃতপ্রায় হয়ে যেতে পারে। চরিত্রের মূলনীতি ও আচরণ এক কথা নয়। আচরণ হলো নির্দিষ্ট কোনো আচরণ করা। কোনো একটি কাজ এক পরিবেশে উপযোগী কিন্তু অন্য পরিবেশে অনুপযোগী হতে পারে। যে সকল অভিভাবক তাদের দ্বিতীয় সন্তানকে ঠিক প্রথম সন্তানের মতো করে বড় করতে চেয়েছেন তারা প্রায়শই বিফল হয়েছে। সুতরাং আচরণ হলো বিশেষ বিশেষ অবস্থার সঙ্গে সম্পর্কিত, কিন্তু মূলনীতি হলো সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য গভীর মৌলিক সত্য। মূলনীতিসমূহ ব্যক্তিজীবনে, বিবাহিত জীবনে, পরিবারের ক্ষেত্রে, সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, সংগঠনে সর্বত্র প্রয়োগযোগ্য। যখন কোনো ব্যক্তি এসব নীতিকে অভ্যাসের মধ্যে রপ্ত করতে সক্ষম হন, তখন এগুলো তাকে ভিন্ন ভিন্ন অবস্থা মোকাবিলা করার জন্য ভিন্ন ভিন্ন আচরণ করতে শক্তি যোগায়। মূলনীতি সমূহকে কোনো প্রকার মূল্যবোধ বলে মনে করা ঠিক হবে না। একদল চোরের একটি অভিন্ন মূল্যবোধ থাকতে পারে, কিন্তু আমরা যে মূলনীতি নিয়ে আলোচনা করছি সেগুলোকে এই চোরের দল নাও মানতে পারে। নীতিসমূহ স্বয়ং ভূপ্রকৃতি, মূল্যবোধসমূহ হলো মানচিত্র। আমরা যখন সঠিক মূল্য দেই, তখন সত্যের কাছাকাছি অবস্থান করি। তখন আমরা প্রকৃত অর্থে একটি বস্তু যেমন আছে ঠিক তেমন করে এর জ্ঞান লাভ করি। মূলনীতিসমূহ মানুষের আচরণের পথ নির্দেশনা। এগুলোর যে স্থায়ী মূল্য রয়েছে তা প্রমাণিত। এগুলো মৌলিক এবং অনিবার্যভাবে প্রশ্নাতীত, কারণ এগুলো স্বতঃসিদ্ধ। এগুলো যে স্বতঃসিদ্ধ তা খুব সহজে প্রমাণ করার উপায় হলো এগুলোর বিরুদ্ধাচরণ করে জীবনে সফল হওয়ার চেষ্টা করলে কি ঘটতে পারে। এই ব্যাপারে আমার সন্দেহ, কোনো ব্যক্তি যখন অন্যায়, প্রতারণা, অকর্মণ্যতা, মধ্যম পন্থা অবলম্বন এবং অধপতনকে দীর্ঘস্থায়ী সুখ ও সাফল্যের দৃঢ় ভিত্তি হিসেবে বিবেচনা করবে, তখন সেই ব্যক্তি এই পরীক্ষার সফল হবেন বলে আমার মনে হয় না। এসব মূলনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় অথবা এগুলো কিভাবে ব্যক্ত বা অর্জিত হয় এই বিষয়ে তর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এগুলোর অস্তিত্ব সম্পর্কে মানুষ সহজাতভাবেই অবগত হয় এবং সচেতন হয়ে ওঠে। আমাদের প্যারাডাইম বা জীবনযাত্রার মানচিত্র এসব মূলনীতি বা প্রাকৃতিক নিয়মের যত কাছাকাছি যাবে তত বেশি নির্ভুল ও কার্যোপযোগী হবে। ব্যক্তিজীবনে সাফল্য লাভের ক্ষেত্রে সঠিক মানচিত্রের অসীম প্রভাব রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের জন্য সঠিক মানচিত্রের প্রভাব অন্য যে কোনো পরিমাণ শক্তি প্রয়োগ করার প্রভাব থেকে অনেক বেশি। বিকাশ ও পরিবর্তনের নীতিসমূহ। ব্যক্তিত্ব নৈতিকতার প্রধান আকর্ষণ এই যে এর সাহায্যে দ্রুত এবং সহজ উপায়ে মানসম্মত জীবন লাভ করা যায়। ব্যক্তিগত কার্যকারিতা ও সমৃদ্ধি দ্বারা অন্য মানুষজনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা সম্ভব এবং স্বাভাবিক নিয়মে পরিশ্রম বৃদ্ধির চেষ্টা ছাড়াই এটা সম্ভব। এটি একটি সারবস্তুহীন প্রতীক। এটি দ্রুত ধনী হওয়ার পরিকল্পনা, যা পরিশ্রম ছাড়াই সম্পদ অর্জন, জাতীয় প্রতিশ্রুতি প্রদান করে এবং এর সাহায্যে হয়তো কখনো সফলতা পাওয়া যায়, তবে এটি অনেকটা প্রতারণামূলক প্রক্রিয়া। ব্যক্তিত্ব নৈতিকতা অলীক ও প্রতারণামূলক এবং এর কৌশল ও সংক্ষিপ্ত সমাধানের সাহায্যে উচ্চমান সম্পন্ন ফলাফলের চেষ্টা অনেকটা ডেট্রয়েট ম্যাপ ব্যবহার করে শিকাগো শহরের কোনো গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করার মতো। বিচক্ষণ পর্যবেক্ষক এরিক ফ্রম ব্যক্তিত্বের নৈতিকতার ভিত্তি ও ফলাফল নিয়ে বলেছেন, আজ আমরা এমন একজন ব্যক্তির সান্নিধ্যে এসেছি যিনি যান্ত্রিক মানুষের মতো আচরণ করেন, যিনি নিজেকেই জানেন না বা বুঝতে পারেন না এবং একমাত্র তিনিই যে জানেন মানুষকে কিরকম হতে হবে। তার বাচালতা যোগাযোগমূলক স্থান দখল করেছে, তার আন্তরিক হাসির স্থান দখল করেছে কৃত্রিম হাসি, তার কষ্টের স্থানটি নিপ্রভ নৈরাশ্যে ঢাকা পড়েছে। এই ব্যক্তি সম্পর্কে দুটি মন্তব্য করা যায়। প্রথমত, সে স্বতঃস্ফূর্ততা ও ব্যক্তিত্বের সংকটে ভুগছে, যা নিরাময়যোগ্য নয়।
দ্বিতীয়ত, তার সম্বন্ধে আরও বলা যায় যে সে আমাদের মতোই আর সব মানুষের মতো, যারা এই পৃথিবীতে বিচরণ করছি, এবং সে তাদের থেকে আলাদা কিছু না। একজন মানুষের জীবনে বিকাশ ও উন্নয়নের ক্রমিক স্তর রয়েছে। একটি শিশু প্রথমে পাশ ফিরতে, তারপরে বসতে, হামাগুড়ি দিতে, তারপর হাঁটতে ও দৌড়াতে শেখে। শিশুর জীবনের এই প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ ও সময় সাপেক্ষ। কোনো ধাপকে পাশ কাটিয়ে বা এড়িয়ে অগ্রসর হওয়া সম্ভব নয়। জীবনের উন্নতির সর্বক্ষেত্রে এই ধরনের ধাপসমূহকে অতিক্রম করতে হয়। তা আপনি পিয়ানো বাজানোই শিখুন, অথবা অফিসে সহকর্মীর সঙ্গে সফল পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান না কেন। ব্যক্তির জন্য, বৈবাহিক সম্পর্কের জন্য, পরিবারের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য এই একই নিয়ম প্রযোজ্য। জীবনে সফল হওয়ার জন্য কাজ করা এবং উন্নতির স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা ব্যতীত কোনো তড়িৎ এবং সহজ পথ নেই। জড়জগতেও উন্নয়নের একই প্রক্রিয়া লক্ষ্য করা যায়, তবে আবেগীয় জগতে অর্থাৎ মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, এমনকি ব্যক্তিগত চরিত্রের ক্ষেত্রে এই প্রক্রিয়ার অনুশীলন খুবই কম দেখা যায়। মানুষের ক্ষেত্রে এর চর্চা জটিলতর বটে। এই প্রক্রিয়া অনুধাবন করা যত সহজ, গ্রহণ করা এবং অনুশীলন করা তত সহজ নয়, বরং জটিলতর। এর কারণে আমরা মাঝে মাঝে সময় ও শ্রম সাশ্রয়ের জন্য উন্নয়নের স্বাভাবিক স্তরগুলোকে ডিঙিয়ে ঈপ্সিত ফলাফল অর্জনের চেষ্টা করি। অনেক ক্ষেত্রে হয়তো সফলও হই, কিন্তু এই সফলতা সাময়িক। তা আমাদেরকে জীবনের দীর্ঘমেয়াদী সফলতা থেকে বঞ্চিত করে। কিন্তু কি ঘটে যখন আমরা বিকাশ ও উন্নতির স্বাভাবিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংক্ষিপ্ত পথে এগুতে চাই? ভেবে দেখুন, আপনি যখন মাত্র গিটার বাজানোর হাতেখড়ি নিচ্ছেন, তখনই যদি আপনার বন্ধুকে বিশ্বাস করাতে চান যে আপনি জাতীয় পর্যায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিটার বাজাচ্ছেন, তবে আপনার বন্ধু কি চিন্তা করবে? অথবা যখন মাত্র টেনিস শিখছেন, তখনই সিদ্ধান্ত নিলেন ভাবমূর্তি বাড়ানোর জন্য আপনি স্ট্যাফিগ্রাফের সঙ্গে খেলবেন। ভেবে দেখুন এর ফল কি হবে। আদৌ কি আপনার ভাবমূর্তি উন্নত হবে? এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তরই আপনাকে বলে দেবে যে উন্নতির প্রক্রিয়ার স্বাভাবিক স্তরসমূহকে লঙ্ঘন করে বা পাশ কাটিয়ে সংক্ষিপ্ত পথে অগ্রসর হওয়া আপনার পক্ষে অসম্ভব। কারণ তা স্বাভাবিকতা বিরোধী, এবং আপনি যদি তা করতে চান, তার ব্যর্থতা ও হতাশাই হবে এর ফলাফল। যে কোনো কর্মক্ষেত্রে 10 পয়েন্ট বিশিষ্ট স্কেলে আপনার অবস্থান যদি 2-এ থাকে এবং আপনার লক্ষ্য যদি হয় পঞ্চম ধাপ অতিক্রম করা, তাহলে এমত অবস্থায় আপনাকে প্রথমে তৃতীয় ধাপ অতিক্রম করতে হবে। এর কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, 1000 মাইলের দীর্ঘ পথ চলা শুরু হয় প্রথমে একটি পদক্ষেপের মাধ্যমেই, এবং প্রতিবারের মতো একটি করেই পদক্ষেপ নেওয়া যায়। আপনি যদি আপনার শিক্ষক বা প্রশিক্ষককে জানতে না দেন যে আপনি কোন স্তরে আছেন, হয় তা কোনো প্রশ্ন করার মাধ্যমে বা নিজের অজ্ঞতা গোপন করে, তাহলে আপনি কিছুই শিখবেন না এবং আপনার বিকাশ হবে না। আপনি দীর্ঘদিন ভান করে থাকতে পারবেন না, এবং একসময় আপনি ধরা পড়ে যাবেন। অজ্ঞতা স্বীকার করা আপনার শিক্ষার প্রথম ধাপ। থ্যারিও শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আমাদের অজ্ঞতাকে মনে রাখি। আমাদের বিকাশের জন্য যা প্রয়োজন, যখন আমরা আমাদের জ্ঞানকে সবসময় ব্যবহার করছি। আমার একটি ঘটনা খুব মনে পড়ে। আমার এক বন্ধুর 2 যুবতী মেয়ে একবার আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে এবং অভিযোগ করে যে তাদের বাবা তাদের সাথে রুক্ষ ব্যবহার করে এবং তাদের বুঝতে পারে না। তারা তাদের বাবা-মার সাথে খোলামেলা কিছু বলতে ভয় পেত। কিন্তু তাদের তখনও বাবা-মার ভালোবাসা, নির্দেশনা ও পরামর্শের প্রচণ্ড প্রয়োজন ছিল। আমি তাদের বাবার সাথে কথা বললাম এবং বুঝতে পারলাম যে সে বেশ বুদ্ধিবৃত্তিক, সচেতন এবং জানে কি হচ্ছে। সে স্বীকার করল যে তার বদ মেজাজের সমস্যা রয়েছে, কিন্তু এর দায় নিজের ঘাড়ে নিতে সে রাজি নয়। তাছাড়া তার আবেগ সম্পর্কিত বিষয়ে তার উন্নতির মাত্রা যে নিম্নমুখী, এ বাস্তবতা সে স্বীকার করল না। এটা তার অহংকার, এবং এই কারণে নিজেকে পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ নিতেও সে রাজি হলো না। স্বামী স্ত্রী, ছেলেমেয়ে, বন্ধুবান্ধব অথবা সহকর্মীদের সঙ্গে সফল সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের শ্রবণ করা শিখতে হবে। এসব ক্ষেত্রেও আপনাকে স্বাভাবিক স্তরগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। যে কোনো সফল সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগের সঙ্গে অন্যের কথা শোনা একটি অন্যতম প্রাথমিক স্তর। এই স্তর অতিক্রম করতে হলে মনোযোগী শ্রোতা হতে শিখতে হবে। আবেগীয় শক্তি ছাড়া মনোযোগী শ্রোতা হওয়া যায় না। এর জন্য প্রয়োজন ধৈর্য, খোলা মন এবং বক্তাকে বোঝার ইচ্ছা থাকা। এই 3টা গুণই অত্যন্ত উচ্চমাত্রার চারিত্রিক গুণ। যার একই গুণাবলী রয়েছে, তার আবেগীয় শক্তি রয়েছে। নিম্নমাত্রার আবেগীয় স্তরে অবস্থান করে উচ্চমাত্রার উপদেশ দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু উচ্চমাত্রার শক্তিশালী আবেগীয় অবস্থান একটি সচেতন প্রয়াসলব্ধ অর্জন।
টেনিস খেলা বা গিটার বাজানোর ক্ষেত্রে আমরা উন্নতির যে স্তরে অবস্থান করি তা অত্যন্ত সুস্পষ্টভাবে দেখা যায়। এখানে ভান করার কোনো উপায় নেই, কিন্তু মানুষের চারিত্রিক ও আবেগীয় উন্নতির স্তরসমূহ এত স্পষ্টভাবে দৃশ্যমান হয় না। এক্ষেত্রে আমরা আমাদের সহযোগীর সঙ্গে ভান করতে পারি। জনসম্মুখে কিছু সময়ের জন্য এই ভান কাজে লাগে। এরকম ভান করে আমরা অল্প সময়ের জন্য নিজেদেরকেও প্রতারিত করতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমার বিশ্বাস, আমরা সকলেই আমাদের অন্তরের আসল সত্যকে জানি এবং যাদের সাথে আমরা বাস করি বা কাজ করি তাদের অধিকাংশই আমাদের ভেতরের প্রকৃত রূপ সম্পর্কে অবগত। আমি প্রাকৃতিক নীতিসমূহের বিধানকে সংক্ষিপ্ত করার চেষ্টা এবং তার পরিণতিকে দেখেছি। এমনকি ব্যবসায়িক জগতে নির্বাহীগণ অনেক সময় উন্নত উৎপাদনশীলতা, গুণাগুণ নৈতিকতা, উন্নত ক্রেতা সেবা, সুন্দর হাসির প্রশিক্ষণ, বাহ্যিক হস্তক্ষেপ অথবা যোগদানের মাধ্যমে নতুন কিছু গ্রহণ কিংবা বন্ধুসুলভ বা বৈরী অধিগ্রহণের মাধ্যমে নতুন সংস্কৃতি গ্রহণ করেন। কিন্তু এই ধরনের আরোপিত ব্যবস্থার কারণে যে স্বল্প বিশ্বাস বা নিম্ন আস্থার পরিবেশ সৃষ্টি হয় সেই বিষয়ে তারা উদাসীন থাকে। আর এসব পদ্ধতিসমূহ যখন অকার্যকর হয়ে যায় তখন তারা ব্যক্তিত্বের নৈতিকতা কৌশলটি অনুসন্ধান করতে থাকে, যার সাহায্যে ফল লাভ করা যেতে পারে। সবসময় তারা প্রাকৃতিক নিয়ম বা স্বাভাবিক প্রক্রিয়াকে ভাঙেন বা উপেক্ষা করেন, যার মূল ভিত্তি হচ্ছে উচ্চমাত্রার বিশ্বাস। আমার মনে আছে মানুষের বিকাশ ও ক্রমোন্নতির স্তর বিন্যাসের যে মৌলিক নিয়মের কথা উপরে ব্যাখ্যা করা হলো, সন্তানের পিতা হিসেবে সেই নিয়ম বেশ কয়েক বছর আগে আমি ভঙ্গ করেছিলাম। ঘটনাটি আমার কন্যার তৃতীয় জন্মদিনে ঘটে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আমার মেয়ে ড্রয়িং রুমের এক কোনায় অতিথিদের দেওয়া সবগুলো খেলনা জড়ো করে সেগুলো দখল করে বসে আছে। অন্য যেসব শিশু তার জন্মদিন উদযাপন করতে এসেছে তাদেরকে এগুলো নিয়ে খেলতে দিচ্ছে না। প্রথমেই আমি লক্ষ্য করি ড্রয়িং রুমে যেসব অভিভাবক বসে আছেন তারা আমার কন্যার এই স্বার্থপর কাজটিকে দেখছেন। এতে আমি বিব্রত হই। তখন আমি মানবিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতাম। সেজন্য আমার মেয়ের কাণ্ড দেখে আরো বেশি বিব্রত বোধ করি। আমার ঘরে বসা অতিথি অভিভাবকদের প্রত্যাশা আমি জানতাম, অন্তত আমি তা অনুভব করতে পারছিলাম। ড্রয়িং রুমের পরিবেশ সত্যিকার অর্থেই অসহনীয় হয়ে উঠেছিল। আগত শিশুরা আমার কন্যার চারপাশে ঘিরে রেখেছে এবং যে খেলনাগুলো এইমাত্র উপহার হিসেবে দেয়া হয়েছে সেগুলো নিয়ে খেলার জন্য চিৎকার করছিল এবং হাত পা ছোড়াছুড়ি করছিল। কিন্তু আমার কন্যা কোনোভাবেই সেগুলো দিচ্ছিল না। আমি তখন নিজেকে বললাম, আমার উচিত আমার কন্যাকে ভাগাভাগি করার শিক্ষা দেয়া। শেয়ার বা ভাগাভাগি করার মানসিকতা আমাদের জীবনে মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। তাই আমি প্রথমে তাকে অনুরোধের সুরে বলি, মামনি, তোমার বন্ধুরা যে খেলনাগুলো তোমাকে উপহার দিয়েছে তুমি কি সেগুলো তাদের শেয়ার করে খেলতে দিবে? না, তার স্পষ্ট জবাব। আমি তখন দ্বিতীয় উদ্যোগে যুক্তি প্রদর্শনের চেষ্টা করি। মা, তুমি যদি তোমার বাড়িতে তাদেরকে তোমার খেলনা দিয়ে খেলতে দাও তাহলে তুমিও তাদের বাড়িতে গেলে তারা তোমাকে তাদের খেলনা দিয়ে খেলতে দেবে। সে তাৎক্ষণিক উত্তর দিল, না। আমি আরো বিব্রত হলাম, কারণ এতে প্রমাণিত হচ্ছিল কন্যার উপর আমার কোনো প্রভাব নেই। আমার তৃতীয় পদ্ধতি ছিল ঘুষ বা উপহার দেয়া। আমি তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করি। খুব নরম সুরে বলি, মামনি, তুমি যদি তাদেরকে খেলনা দিয়ে খেলতে দাও তাহলে আমি তোমাকে একটি নতুন জিনিস দেব, একটি চুইংগাম দেব। আমি চুইংগাম চাই না, সে রেগে জবাব দিল। এবারে আমার ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করে। আমার চতুর্থ পদক্ষেপ ছিল ভীতি ও হুমকি প্রদর্শন। আমি বললাম, তুমি যদি খেলনাগুলো তাদেরকে না দাও তবে আমি সত্যি তোমার উপর রাগ করব। তাতে আমার কিছু আসে যায় না। সে চিৎকার করে উঠল, এগুলো আমার জিনিস, আমি কারোর সাথে এগুলো শেয়ার করব না। শেষ পর্যন্ত আমি বল প্রয়োগের আশ্রয় নিলাম। ওর কাছ থেকে কয়েকটি খেলনা কেড়ে নিয়ে অন্য শিশুদেরকে দিয়ে বললাম, সোনামণিরা, এই নাও, তোমরা এগুলো দিয়ে খেলা করো। সে চিৎকার করে কান্না শুরু করে এবং ড্রয়িং রুম থেকে চলে যায়। এক্ষেত্রে আমার কিছু ত্রুটি ছিল। আমি খুব বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম। আমার কন্যা খেলনাগুলো এইমাত্র পেয়েছে। সে তখনও এগুলোর মালিকানা উপলব্ধি করতে পারেনি। এমত অবস্থায় আমি এগুলো অন্যদেরকে দেওয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করছি। কিন্তু বাস্তবে কেউ যদি কিছুর মালিক না হয় তবে সে অন্যকে তার দেওয়ার ক্ষমতা রাখে না। তাই খেলনাগুলো অন্যদেরকে দেওয়ার আগে আমার কন্যার উপলব্ধি করার দরকার ছিল সে এগুলোর মালিক। তার প্রত্যাশা ছিল তার পিতা হিসেবে আমি আবেগীয় পরিপক্কতার উচ্চতর স্তর থেকে খেলনাগুলোর মালিকানা পাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করব।
কিন্তু আমি আসলে আমার কন্যার মানসিক বিকাশ ও উন্নতি এবং আমার সাথে তার সম্পর্কের চেয়ে ড্রয়িং রুমে বসা অতিথি অভিভাবকগণ আমার সম্পর্কে কি মনোভাব পোষণ করছে সেই বিষয়টিকে মূল্য বেশি দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি ঠিক কাজে করছি, কারণ আমার কন্যার উচিত খেলনাগুলো অন্য শিশুদের সাথে শেয়ার করা। এ কাজ না করে সে অন্যায় করেছে। সম্ভবত আমি আমার মেয়ের ওপর উচ্চমাত্রার প্রত্যাশা আরোপ করেছিলাম, অথচ আমি আমার নিজস্ব পরিপক্কতার স্কেলে নিম্নমাত্রার আবেগীয় স্তরে অবস্থান করছিলাম। আমি তাকে বুঝতে বা নিজে ধৈর্য ধারণ করতে অক্ষম বা অনিচ্ছুক ছিলাম। তাই আমার প্রত্যাশা ছিল সে জিনিসগুলো দিয়ে দেবে। এর প্রত্যাশা পূরণের জন্য পিতৃত্বের অবস্থান ও ক্ষমতা থেকে শক্তি ধার করে আমি যা চাই তা করার জন্য তার উপর চাপ প্রয়োগ করছিলাম। কিন্তু ধার করার শক্তি দুর্বলতার জন্ম দেয়। যিনি ধার করেন তাকেই তা দুর্বল করে, কারণ তা কোনো কাজ সম্পাদন করার জন্য ঋণ গ্রহীতাকে বাহ্যিক উপাদানের উপর নির্ভরশীল করে তোলে। এছাড়া এই প্রক্রিয়ায় যার উপর চাপ প্রয়োগ করা হয় তাকে দুর্বল করা হয়, কারণ এতে কোনো কিছুকে আপত্তিহীনভাবে মেনে নেওয়ার জন্য তার উপর চাপ দেওয়া হয়। ফলে এই চাপ ব্যক্তির স্বাধীন বিচার বুদ্ধির বিকাশকে রুদ্ধ করে। এতে ব্যক্তির বিকাশ ও আন্তর্জাতিক এতে ব্যক্তির বিকাশ ও অন্তর্জাগতিক শৃঙ্খলায় ব্যাহত হয়। চূড়ান্ত বিচার এরকম ধার করা শক্তি দ্বারা চাপ প্রয়োগের ফলে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি হয়, সহযোগিতার স্থান দখল করে ভীতি, এবং যে দুজন মানুষের মধ্যে ব্যাপারটি ঘটে তাদের উভয়ই অধিক থেকে অধিকতর স্বেচ্ছাচারী ও আত্মরক্ষামূলক হয়ে ওঠে। কি ঘটে যখন ধার করা শক্তির উৎস যা হতে পারে সামাজিক মর্যাদা, কর্তৃত্ব, উপস্থিতি, অতীত অর্জন, যাই হোক তার পরিবর্তন ঘটে বা হারিয়ে যায়, তা বদলে যায়, নাকি তা আর সেখানে বিরাজ করে না? আমি যদি আবেগীয় ক্ষেত্রে আরো পরিপক্ক হতাম তবে আমার অন্তর্নিহিত শক্তির ওপর অধিকতর আস্থা স্থাপন করতে পারতাম। অর্থাৎ আমার কন্যার শেয়ার করা ও বেড়ে ওঠা সম্পর্কে আমার উপলব্ধি এবং তাকে ভালোবাসা ও তার যত্ন নেওয়ার ক্ষেত্রে আমার সামর্থ্য, এই উভয়ের ওপর আমি যদি আরো বেশি নির্ভর করতে পারতাম, তাহলে সে তার খেলনাগুলো অন্যান্য শিশুদের সঙ্গে শেয়ার করতে চায় কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতাম। অর্থাৎ আমি আমার কন্যাকে বোঝার চেষ্টা করার পর তার উপর জোর না খাটিয়ে বরং উপস্থিত শিশুদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিতাম। তাদেরকে অন্য একটি আনন্দদায়ক খেলায় মাতিয়ে তুলতাম। এতে তার উপর যে আবেগীয় চাপ পড়েছিল তা থেকে সে মুক্তি পেত। এই ঘটনা থেকে আমার শিক্ষা হলো, একটি শিশু যখন বুঝতে পারে সত্যিকার অর্থে সে একটি জিনিসের মালিক, কেবল তখনই সে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে মুক্ত মনে সেই জিনিসটির ভাগ অন্যকে দিতে পারে। অর্থাৎ যথার্থ অর্থে মালিকানার উপলব্ধি না হলে শেয়ার করার মনোভাব জাগ্রত হয় না। এই ঘটনা আমাকে আরো একটি অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে। আমি বুঝতে পারি সবসময় শিক্ষা দেওয়ার সময় নয়। শিক্ষা দেওয়ার যেমন নির্দিষ্ট সময় আছে, তেমনি অসময় আছে। অসময়ের শিক্ষা কোনো কাজে লাগে না, বরং অনর্থ সৃষ্টি করে। যখন সম্পর্ক ভালো যাচ্ছে না, মনে আবেগের প্রাধান্য রয়েছে, তখন শিক্ষাদান করতে গেলে বিচার করা হচ্ছে বলে মনে হতে পারে। তখনকার শিক্ষা গ্রহণযোগ্য হবে না। কিন্তু সম্পর্ক যখন ভালো যাচ্ছে, তখন একাকী শান্ত পরিবেশে যা বলতে চায় তা বললে বা কোনো মূল্যবোধ নিয়ে আলোচনা করলে তা অনেক বেশি কার্যকরী ও গ্রহণযোগ্য হবে। এজন্য প্রয়োজন ধৈর্য। আমার মেয়ের সাথে তার তৃতীয় জন্মদিনের সন্ধ্যায় আমি যে আচরণ করি তা থেকে আমার উপলব্ধি হলো, শিক্ষা দান করার জন্য যে পরিমাণে আবেগীয় পরিপক্কতার প্রয়োজন সে সময়ে তা আমার ধৈর্য এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। তাই যথার্থ অর্থে কোনো বস্তু শেয়ার অনুভূতি সৃষ্টি হওয়ার আগে সেই বস্তুর ওপর মালিকানা রয়েছে এমন উপলব্ধি থাকা প্রয়োজন। অর্থাৎ মালিকানা না থাকলে শেয়ার করা যায় না। যা আমার, তাই আমি অন্যকে দিতে পারি। আমি এখনো যা কিছুর মালিকানা পাইনি তার ভাগ অন্যকে দিতে আমি ভয় পাই। এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবনে মালিকানার অভিজ্ঞতা অর্জন করেনি, তারা আত্মপরিচয় লাভ করেনি, স্বকীয়তা ও আত্মমঙ্গলের বিষয়টি উপলব্ধি করেনি। সম্ভবত তারাই তাদের বিবাহিত জীবনে সহযাত্রীর কাছে নিজেকে খুলে ধরতে চায় না, শেয়ার করা থেকে বিরত থাকে, অথবা অন্তরঙ্গতা নিয়ে নয়, যান্ত্রিকভাবে নিজেকে উপস্থাপন করে। আমরা যদি আমাদের সন্তানদের যথাযথভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করতে চাই, তবে তারা যাতে সহজেই যথার্থ মালিকানার উপলব্ধি অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানদের মনে এই উপলব্ধি জাগ্রত করার জন্য আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল হতে হবে। একই সাথে অন্যকে দেওয়ার বা অন্যের সঙ্গে শেয়ার করার মূল্য সম্পর্কে তারা যাতে যথার্থ শিক্ষা পায়, সেজন্য তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। নিজেদের আচরণে অন্যকে দেওয়ার বা
অন্যের সঙ্গে শেয়ার করার উদাহরণ সৃষ্টি করতে হবে। সমস্যাকে আমরা যেভাবে দেখি সেটাই আসলে সমস্যা। মানুষ যখনই উদ্দীপ্ত হয় তখন সে দেখে তার দৃঢ় নীতিমালার ওপর প্রতিষ্ঠিত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং প্রতিষ্ঠান সমূহের ভালো কিছু ঘটছে। এমন স্বকীয় শক্তি ও পরিপক্কতা, পারিবারিক একতা ও টিম ওয়ার্ক মানুষের মাঝে একটি শক্তি বৃদ্ধির সংস্কৃতির জন্ম দেয় এবং তাদের তাৎক্ষণিক অনুরোধসমূহ মৌলিক বাস্তবতা বা দৃষ্টান্তের প্রকাশ করে থাকে। তুমি কিভাবে এমনটি করো? তোমার কৌশলগুলো আমাকে শেখাও। মূলত তারা যা বলতে চায়, আমাকে অতি সংক্ষেপে কিছু পরামর্শ দাও অথবা সমাধান দাও, যার দ্বারা আমি আমার জীবনের সমস্যাসমূহ থেকে মুক্তি পেতে পারি। তারা সত্যিই হয়তো এমন লোকের সন্ধান পাবে যে তার আকাঙ্ক্ষা বা সমস্যা সমাধানের পথ দেখাবে। সেই জন্য আমরা অনেক সময় সফল মানুষের কাছে পরামর্শের জন্য যাই। আমার মতো সমস্যা হলে তিনি কি করতেন, কিভাবে সে সমস্যার সমাধান করতেন, তার কৌশল জানতে চাই। কেউ কেউ আবার তার অর্জিত কৌশল অবলম্বনের পরামর্শও দিয়ে থাকেন। সাময়িকভাবে এসব পরামর্শ কাজেও লাগে, কিন্তু তাতে মূল সমস্যার সমাধান হয় না, আসল অসুখ রয়ে যায় এবং সুযোগ পেলেই তা প্রকাশিত হয়। সমস্যা সমাধানের এই সংক্ষিপ্ত পথ হলো ব্যক্তিত্ব নৈতিকতার পথ। আসলে যেভাবে আমরা একটি সমস্যাকে দেখি, সেই দেখার দৃষ্টিভঙ্গির মধ্যেই সমস্যা রয়েছে। এই অধ্যায়ে ব্যক্তিত্ব নৈতিকতা সংক্রান্ত চিন্তা এবং আরো যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে সেগুলোর ওপর আরেকবার দৃষ্টি বোলানো যাক। কার্যকর ব্যবস্থাপনা প্রশিক্ষণ বিষয়ক অনেকগুলো কোর্সে আমি একের পর এক করেছি। কর্মচারীদের কাছে আমার প্রত্যাশা অনেক, তাদের প্রতি বন্ধুসুলভ হতে এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আপ্রাণ চেষ্টা করি, কিন্তু এর প্রতিদানে তাদের কাছ থেকে সামান্যতম বিশ্বস্ততা ফেরত পাই না। আমার ধারণা, যদি একদিন আমি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি, তবে তারা সেদিন সম্ভবত সারাক্ষণ আড্ডা মেরে কাটিয়ে দেবে। এখন প্রশ্ন, আমি তাদের স্বাবলম্বী ও দায়িত্বশীল করে গড়ে তুলতে পারছি না কেন? অথবা এমন একজন লোকও কেন খুঁজে পাই না যার পক্ষে দায়িত্ব নিয়ে সব করা সম্ভব? এই অবস্থায় ব্যক্তিত্ব নৈতিকতা আমাকে বলে আমি এক ধরনের নাটকীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি, পরিস্থিতিকে ঝাঁকুনি দিয়ে পালের গোদাদের বরখাস্ত করতে পারি। এতে হয়তো বাকিরা সচেতন হবে এবং তাদের যে এখনো চাকরিটা রয়েছে এটা ভেবে তারা কৃতজ্ঞ থাকবে, অথবা কোনো উদ্বুদ্ধকরণ কর্মশালার মাধ্যমে যা তাদের কাজের প্রতি আরো আন্তরিক করে তুলবে, কিংবা নতুন লোক নিয়োগ করতে পারি যারা পুরাতনদের তুলনায় ভালো করবে। কিন্তু এই সম্ভাবনাও রয়েছে আমার কর্মচারীদের এই আনুগত্যহীনতার পেছনে হয়তো আমার এহেন কোনো আচরণ রয়েছে যা তাদের স্বার্থ রক্ষায় আঘাত করেছে। তারা কি এমন ভাবে যে তাদের আমি যান্ত্রিক বস্তু বলে মনে করি? তাদের এই ভাবনার পেছনে কিছু সত্য রয়েছে কি? মনের গভীরে সত্যি কি আমি তাদের এমন ভাবি? এমন কোনো সম্ভাবনা কি রয়েছে যারা আমার জন্য কাজ করে তাদের আমি যে দৃষ্টিতে দেখি সেটি সমস্যার একটি অংশ? কাজ অনেক, কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত সময় পাই না। সারাদিন খুব চাপ আর হুড়োহুড়িতে থাকি। প্রতিদিন, সপ্তাহে ৭ দিনই আমার একইভাবে কাটে। সময় ব্যবস্থাপনা বিষয়ক অনেক সেমিনারে আমি অংশ নিয়েছি এবং বিভিন্ন রকমের প্রায় ৮ ডজন পরিকল্পনা মেনে চলার চেষ্টা করেছি। এতে কিছুটা উপকার হয়েছে। তারপরও যেই ধরনের সুখী, সৃজনশীল ও শান্তিপূর্ণ জীবনযাপন আমি করতে চাই, তা করতে পারছি বলে এখনো মনে করি না। ব্যক্তিত্ব নৈতিকতা আমাকে বলে আমার সমস্যাগুলোর সমাধান অবশ্যই কোথাও রয়েছে, কোনো নতুন পরিকল্পনার মাঝে বা সেমিনারে, যার সাহায্যে এই সমস্যাগুলোর আরো দক্ষতার সাথে আমি সামলাতে পারবো। এমন কিছু কি রয়েছে যা আমার আরো গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন? আমার মাঝে থাকা কোনো দৃষ্টান্ত যা আমার সময়, আমার জীবন এবং আমার নিজ স্বভাবকে প্রভাবিত করে? আমার দাম্পত্য জীবনের চরম অবনতি ঘটেছে। স্বামী স্ত্রী মিলে আমরা দুজনে ঝগড়া বিবাদ করছি না বটে, কিন্তু আমাদের একে অপরের প্রতি লেশমাত্র ভালোবাসা আর অবশিষ্ট নেই। কেউ কাউকে সহ্য পর্যন্ত করতে পারি না। এই বিষয়ে আমরা পরামর্শকের সাহায্য নিয়েছি, বিভিন্নভাবে চেষ্টাও করেছি, কিন্তু আমাদের পরস্পরের পূর্বাকার সেই আবেগ অনুভূতিগুলোকে কোনোভাবেই আর পুনরুজ্জীবিত করতে পারছি না। এক্ষেত্রে ব্যক্তিত্ব নৈতিকতার বক্তব্য হলো, এমনও হতে পারে যে সমস্যাটা হয়তো আপনার দাম্পত্য সঙ্গী নয়, বরং সমস্যার মূলে রয়েছেন আপনি নিজে। আপনি তার দুর্বলতার ক্ষমতায়ন করছেন। এক্ষেত্রে চরিত্র নৈতিকতার প্রশ্ন হলো, দাম্পত্য সঙ্গী সম্পর্কে, বিবাহ সম্পর্কে অথবা সত্যিকার অর্থে ভালোবাসা বলতে কি বোঝায় সেই সম্পর্কে আপনার যে মৌলিক দৃষ্টান্ত রয়েছে তা কি আসলে আপনার সমস্যাটার ইন্ধন যোগাচ্ছে? আপনি কি দেখতে পান যেভাবে আমরা সমস্যাকে প্রত্যাখ্যান করি
এবং যেভাবে তার সমাধানের চেষ্টা করি তা আসলে ব্যক্তিত্ব নৈতিকতার দৃষ্টান্তসমূহ দ্বারা কতটা মৌলিকভাবে প্রভাবিত হয়। মানুষ তা বুঝতে পারুক বা না পারুক, অনেকে এই ব্যক্তিত্ব নৈতিকতার ফাঁকা প্রতিশ্রুতিতে মোহগ্রস্ত হচ্ছে। মানুষ চায় সারবস্তু, তারা চায় প্রতিক্রিয়া, তারা বেদনানাশক অ্যাসপিরিন এবং ব্র্যান্ড এইডের তুলনায় কার্যকর বেশি কিছু চায়। তারা ক্রমবর্ধমান সমস্যাগুলোর সমাধান চায় এবং সেই সব নীতিগুলোর ওপর গুরুত্ব আরোপ করতে চায় যেগুলো দীর্ঘস্থায়ী ফলাফল বয়ে আনবে। চিন্তার নতুন স্তর। আলবার্ট আইনস্টাইন বলেছেন, আমরা চিন্তার যে স্তরে থেকে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে সৃষ্টি করি, ঠিক সেই স্তরে অবস্থান করে সেগুলোর সমাধান করা সম্ভব নয়। যখন আমরা নিজেদের দিকে বা আমাদের চারপাশে দৃষ্টি দেই, তখন অনেক সমস্যা রয়েছে বলে আমরা দেখতে পাই। এই সমস্যাগুলো গভীর ও মৌলিক। ব্যক্তিত্ব নৈতিকতার জগতে বসবাস করার কারণে এবং এই দৃষ্টিভঙ্গি থেকে অন্যান্যদের সঙ্গে আচরণ করার কারণেই এসব সমস্যার সৃষ্টি হয়। তাই এই স্তর থেকে এসব সমস্যার সমাধান দেয়া সম্ভব নয়। এই জন্য প্রয়োজন চিন্তার একটি গভীরতর নতুন স্তর তৈরি করা। এই স্তর হবে চিন্তার যে স্তরে সমস্যার সৃষ্টি হয়েছে সেই স্তর থেকে গভীরতর। এই নতুন স্তরটি হলো মূল নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত সফল মানুষের নিজের জগৎকে এবং অন্যের সঙ্গে তার আচরণকে নির্ভুলভাবে বর্ণনা করে এসব সমস্যার সমাধান নির্দেশ করবে। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটির মূল আলোচ্য বিষয় হচ্ছে এই নতুন স্তরের চিন্তা সম্পর্কে বিশদ আলোচনা করা। এই বই ব্যক্তিগত ও অন্তর্ব্যক্তিক সফলতার বিষয়ে মূলনীতি কেন্দ্রিক, চরিত্রভিত্তিক এবং ভিতর থেকে বাহিরে দেখার দৃষ্টিভঙ্গির একটা প্রচেষ্টা। ভেতর থেকে বাহিরে দেখার অর্থ হলো প্রথমে নিজের ভেতর থেকে শুরু করা। আরো ভালো করে বলা যায়, আপনার অন্তরাত্মার গভীরতম প্রদেশ থেকে শুরু করে বাইরের দিকে তাকানো, অর্থাৎ নিজের দৃষ্টান্ত, নিজের চরিত্র ও নিজের উদ্দেশ্য সমূহকে প্রথমে দেখে নিয়ে তারপর বাইরের জগতের দিকে তাকানো। এই দৃষ্টিভঙ্গি অনুসারে আপনি যদি বিবাহিত জীবনে সুখী হতে চান, তবে আপনাকে এমন একজন ব্যক্তিতে পরিণত হতে হবে যে ইতিবাচক শক্তি উৎপাদন ও নেতিবাচক শক্তি বর্জন করা। আপনি যদি আনন্দময় ও সহযোগিতাপূর্ণ তারুণ্য গড়ে তুলতে চান, তবে তরুণদের কাছে আরো বেশি বোধগম্য, সহানুভূতিশীল, সঙ্গতিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ অভিভাবক হিসেবে নিজেকে নির্মাণ করতে হবে। আপনি যদি অফিসে কাজের ক্ষেত্রে ও মত প্রকাশের ক্ষেত্রে অধিকতর স্বাধীনতা ভোগ করতে চান, তবে নিজেকে অধিকতর দায়িত্বশীল, সৃজনশীল ও নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রমাণ করতে হবে। আপনি যদি বিশ্বস্ত হতে চান, তবে বিশ্বাসযোগ্য ও সহায়ক কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। আপনি যদি বিশ্বস্ত হতে চান, তবে বিশ্বাসযোগ্য হতে হবে। মনে রাখতে হবে, নিজের মেধা দিয়ে সামাজিক স্বীকৃতি অর্জন ও গৌণ মহত্ব অর্জন করতে চাইলে প্রথমেই আপনাকে আপনার চরিত্রের মুখ্য মহত্বের ওপর গুরুত্ব প্রদান করতে হবে। ভেতর থেকে বাহিরে দেখার দৃষ্টিভঙ্গির কথা বলে যে সামাজিক বিজয় ব্যক্তিত্ব বিজয়ের মধ্যে দিয়ে অর্জিত হয়। অর্থাৎ সামাজিক বিজয় অর্জন করতে হলে প্রথমে ব্যক্তিগত বিজয় অর্জন করা প্রয়োজন। ভেতর থেকে বাহির দেখার মতবাদ নির্দেশ করে যে নিজের কাছে প্রতিশ্রুতি দেওয়া ও তার রক্ষা করাটা অন্যের কাছে প্রতিশ্রুতি দেওয়া এবং তার রক্ষা করার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যক্তিত্বকে চরিত্রের তুলনায় বেশি গুরুত্ব দেওয়াটা অর্থহীন। নিজের সঙ্গে নিজের সম্পর্কের উন্নয়ন ঘটানোর আগে অন্যের সঙ্গে আপনার সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করা বৃথা চেষ্টা মাত্র। ভেতর থেকে বাইরে যাওয়ার এই প্রক্রিয়া নবায়নযোগ্য একটি অবিরাম প্রক্রিয়া। এটি মানুষের বিকাশ ও অগ্রগতি নিয়ন্ত্রণকারী স্বাভাবিক নিয়মের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি স্বপ্নিল গতিতে ঊর্ধ্বমুখী বেড়ে ওঠা একটি প্রক্রিয়া। তা ক্রমান্বয়ে উচ্চতর মাত্রার দায়িত্বশীল স্বাধীনতা এবং সফল পারস্পরিক নির্ভরশীলতার দিকে মানুষকে পরিচালিত করে। আমি বহু মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সবাই চমৎকার, মেধাবী মানুষ, এমন মানুষ যাদের মধ্যে সুখ ও সাফল্য অর্জনের গভীর প্রত্যাশা রয়েছে। এরা অন্বেষণ করছেন, খুঁজে বেড়াচ্ছেন। এদের কেউ কেউ বড় ব্যবসায়ী, কেউ কেউ ছাত্র, কেউ বা ধর্মপ্রচারক, কেউ কেউ সামাজিক সংগঠন করেন, অনেকে বিবাহিত জীবনযাপন করছেন। এদের কাছ থেকে অর্জিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবনের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান, স্থায়ী সুখ ও সাফল্য কখনো বাহির থেকে ভেতরে দেখার দৃষ্টান্ত দিয়ে অর্জিত হয়নি, বরং ভেতর থেকে বাহিরে দেখার দৃষ্টান্ত দিয়েই অর্জিত হয়েছে। যারা বাহির থেকে ভেতরে দেখার দৃষ্টান্ত অনুসরণ করেন, তারা নিজেদেরকে অসুখী বলে মনে করেন। এরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত এবং অচল হিসেবে দেখতে পান।
অন্যের দুর্বলতাকে বড় করে দেখেন এবং নিজেদের স্থবির অবস্থার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে দায়ী করেন। আমি অনেক অসুখী দম্পতিকে দেখেছি যারা প্রতিনিয়ত পরস্পরের মধ্যে পরিবর্তন আনয়ন করতে চান। একে অন্যের ত্রুটির কথা বলেন, অন্যকে দোষারোপ করেন এবং অন্যকে ঠিক করতে চান। এমন অনেক প্রতিষ্ঠানে আমি শ্রমিক ব্যবস্থাপনার অভিযোগ বিবেচনা করে দেখেছি, যেখানে মালিকগণ কঠোর আইন তৈরির জন্য প্রচুর পরিমাণ অর্থ, শ্রম ও সময় ব্যয় করেন। তারা ভাবেন আইনের শক্তি প্রয়োগ করে শ্রমিককে কাজ করতে বাধ্য করবেন। তারা শ্রমিকদের উপর মোটেই আস্থা স্থাপন করতে পারেন না, অথচ তাদের ভাব দেখলে মনে হয় পারস্পরিক বিশ্বস্ততার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বরং সমস্যা হলো আইন প্রয়োগের ক্ষমতায়। আমি সপরিবারে পৃথিবীর ৩টি উত্তপ্ত ভূখণ্ড যেমন দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল ও আয়ারল্যান্ডে দীর্ঘদিন বসবাস করেছি। এই অঞ্চলগুলো পৃথিবীর সর্বাধিক সংঘাতপূর্ণ অঞ্চল। আমার মনে হয়েছে এই ৩টি অঞ্চলে যেসব সংঘাত ঘটছে তার মূল কারণ বাহির থেকে ভেতরে দেখার সামাজিক দৃষ্টান্ত। এসব অঞ্চলের সংঘাতে নিযুক্ত প্রতিটি দল মনে করে তারা নিজেরা নয়, বরং তাদের বিরোধী দলই সংঘাতের জন্য দায়ী। বিরোধী দলকে ঠিক করতে পারলেই অথবা হঠাৎ করে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেলেই তাদের সমস্যার সমাধান হবে। অর্থাৎ প্রতিটি দলই তাদের সমস্যাকে নিজের মধ্যে নয়, বরং তাদের বাইরে অবস্থিত বলে শনাক্ত করে। দীর্ঘদিন ধরে ব্যক্তিত্ব, নৈতিকতার সামাজিক সাপেক্ষীকরণের ফলেই ভেতর থেকে বাইরে দেখার দৃষ্টান্ত বেশিরভাগ মানুষের জন্যই একটা নাটকীয় দৃষ্টান্ত পরিবর্তন। কিন্তু আমার নিজের ব্যক্তিগত বহু বছরের কাজের অভিজ্ঞতা এবং হাজারো সফল মানুষের জীবন ও সামাজিক সাফল্যের ইতিহাস সম্পর্কে সতর্ক গবেষণা করার পর আমি উপলব্ধি করেছি যে এই বইতে আলোচিত 7টি অভ্যাসের অধিকাংশই আমাদের চরিত্র, আমাদের বিবেক এবং আমাদের সাধারণ জ্ঞানে অত্যন্ত গভীরভাবে প্রথিত রয়েছে। এসব অভ্যাসকে শনাক্ত করতে হবে, এগুলোর উন্নয়ন ঘটাতে হবে এবং এগুলোকে আমাদের গভীরতম সমস্যার মোকাবিলা করার কাজে লাগাতে হবে। এর জন্য কেবল প্রয়োজন ভিন্নভাবে চিন্তা করা, আমাদের দৃষ্টান্তকে নতুন, গভীরতর, ভেতর থেকে বাহিরে দেখার স্তরে পরিবর্তিত করা। বর্তমান বইটি আমাদের এই কাজে সহায়তা করবে। আমরা যখন আন্তরিকভাবে এই 7টি অভ্যাসকে উপলব্ধি করার এবং আমাদের জীবনের সঙ্গে অঙ্গীভূত করার চেষ্টা করব, আমি নিশ্চিত তখন আমরা আমাদের মৌলিক সত্যকে বারবার আবিষ্কার ও পুনরাবিষ্কার করতে সক্ষম হব। যেমনটা টি.এস. এলিয়টের পর্যবেক্ষণ বলে, অবশ্যই আমরা অনুসন্ধান করা থেকে বিরত থাকব না এবং সকল প্রকার অনুসন্ধান শেষে আমরা প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছাবো এবং তখনই আমরা সেই স্থানটিকে প্রথমবারের মতো আবার জানতে পারবো। 7টি অভ্যাসের সারসংক্ষেপ। আমরা হচ্ছি তা যা আমরা বারংবার করি। শ্রেষ্ঠত্ব তাই কোনো কর্ম নয়, বরং এটি একটি অভ্যাস। অ্যারিস্টটল। আমাদের চরিত্র মূলত আমাদের অভ্যাসসমূহের সম্মিলন। চিন্তা যখন বীজ, কাজ তখন ফসল। কাজ যখন বীজ, অভ্যাস তখন ফসল। অভ্যাস যখন বীজ, চরিত্র তখন ফসল। একটি অভ্যাসের বীজ বপনে চরিত্র হলো তার ফসল এবং চরিত্র যদি বীজ বপন হয়, গন্তব্য তখন তার ফসল। এমন ধারা চলতেই থাকবে, অর্থাৎ আমরা আমাদের চিন্তা অনুসারে কাজ করি, কাজ অনুসারে আমাদের অভ্যাস গঠিত হয়। অভ্যাস দ্বারা চরিত্র গড়ে ওঠে এবং চরিত্র দ্বারা আমাদের গন্তব্য নির্ধারিত হয়। অভ্যাসগুলো আমাদের জীবনের শক্তিশালী উপাদান, কারণ সেগুলো সামঞ্জস্যপূর্ণ। সাধারণত অবচেতন মন হলো অভ্যাসের ভিত্তি। অভ্যাস অবিচলভাবে প্রতিদিন আমাদের চরিত্রে প্রকাশ পায়, তা আমাদের সাফল্য ও ব্যর্থতাকে নির্ধারণ করে। মহান শিক্ষাবিদ হোরেসম্যান একদা বলেছিলেন, অভ্যাসসমূহ একটা দড়ির মতো। আমরা প্রতিদিন এর একটি তন্তু বুনন করি এবং শীঘ্রই দেখতে পাই যে এই দড়িকে খুব সহজে ছেড়া যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এই উক্তির শেষাংশের সাথে একমত নই। আমি জানি এই দড়িকে ছেড়া যায়, অভ্যাস বর্জন করা যায়, অর্জনও করা যায়, কিন্তু আমি এও জানি যে তা ত্বরিত অর্জনের বিষয় নয়। অভ্যাস একটি নির্দিষ্ট আচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গড়ে ওঠে এবং এর পরিবর্তনের জন্য অত্যন্ত শক্ত প্রতিজ্ঞা ও দৃঢ় প্রতিশ্রুতির প্রয়োজন। আমাদের মধ্যে যারা অ্যাপোলো 11 এর চন্দ্রাভিযান প্রত্যক্ষ করেছি, তারা চাঁদে মানুষের প্রথম পদার্পণ ও পৃথিবীতে প্রত্যাবর্তনের দৃশ্যটি দেখে বিস্মিত হয়েছি। সেই ঘটনাবহুল দিনগুলোর বর্ণনা করতে গেলে বিস্ময়কর, কল্পনাতীত অথবা অবিশ্বাস্য ইত্যাদি শব্দ দ্বারা তখনকার অনুভূতি প্রকাশ করি। কিন্তু এই ঘটনাকে বর্ণনা করার জন্য এই শব্দগুলোই কি যথেষ্ট? মহাশূন্যে আরোহণের জন্য আরোহীদেরকে মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। এই শক্তির টানকে লঙ্ঘন করে তারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। তাদের রকেট যাত্রাপথের শেষ বহু লক্ষ মাইল অতিক্রম করতে যে শক্তি ব্যয় করেছে, তার প্রথম কয়েক মাইল যেতে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তি তাকে ব্যয় করতে হয়েছে। অভ্যাসের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য।
মধ্যাকর্ষণ শক্তির মতো অভ্যাসেরও অবিশ্বাস্য রকমের শক্তি রয়েছে। বেশিরভাগ মানুষ এই শক্তিকে অনুধাবন করতে ব্যর্থ হয় অথবা স্বীকার করতে চায় না। অভ্যাসের ধ্বংসাত্মক প্রবণতাগুলো চরিত্রের মাধ্যমে গভীরভাবে প্রথিত থাকে, যেমন কালক্ষেপণ, ধৈর্যহীনতা, ছিদ্রান্বেষণ, স্বার্থপরতা ইত্যাদি। এগুলো সাফল্যের মূলনীতি সমূহকে ভঙ্গ করে ব্যক্তির সাফল্যকে ক্ষতিগ্রস্ত করে। এসব বদভ্যাসের বলয় থেকে বেরিয়ে আসার জন্য জীবনের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন প্রয়োজন, কিন্তু এই ক্ষুদ্র পরিবর্তনের জন্য প্রয়োজন দৃঢ় ইচ্ছা শক্তি। নেতিবাচক অভ্যাসের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তি জীবনে যে উৎক্ষেপণের প্রয়োজন হয় তার প্রথম মুহূর্তে অবিশ্বাস্য রকমের শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ে। তবে কঠোর প্রয়াসের মাধ্যমে একবার যদি অভ্যাসের মধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করা যায়, তাহলে আমাদের স্বাধীনতা সম্পূর্ণ নতুন মাত্রায় ধাবিত হবে। যে কোনো প্রাকৃতিক শক্তির মতোই অভ্যাসের শক্তি একজন মানুষের জন্য সহায়ক হতে পারে, আবার প্রতিবন্ধকও হতে পারে। আমাদের কিছু কিছু অভ্যাসের শক্তি মধ্যাকর্ষণের টানের মতো সাম্প্রতিক সময়ে হয়তো আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বাধা দেয়, কিন্তু এই মধ্যাকর্ষণ শক্তি আবার পৃথিবীকে স্থানে আবদ্ধ রেখেছে, গ্রহগুলোকে তাদের কক্ষপথে ধরে রেখেছে এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা বজায় রাখছে। এটি অত্যন্ত শক্তিশালী একটি বল। অভ্যাসের এই শক্তিকে সফলভাবে ব্যবহার করে আমরা সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় আত্মসংগতি ও শৃঙ্খলা অর্জন করতে পারি। অভ্যাসের সংজ্ঞা। আমাদের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আমরা অভ্যাসকে সংজ্ঞায়িত করব জ্ঞান, দক্ষতা ও আকাঙ্ক্ষার ছেদবিন্দু রূপে। জ্ঞান হলো তাত্ত্বিক প্যারাডাইম। কি করব এবং কেন করব এই দুটি প্রশ্নের উত্তর দেয় জ্ঞান। কিভাবে করব এই প্রশ্নের উত্তর দেয় দক্ষতা। আকাঙ্ক্ষা কাজ করার প্রেরণা যোগায়, অর্থাৎ কাজটি করতে চাওয়াই হলো আকাঙ্ক্ষা। আমরা যদি কোনো বিষয়কে অভ্যাস হিসেবে রপ্ত করতে চাই, তবে সেই বিষয়ের ভেতরে এই তিনটি উপাদান অবশ্যই আমাদের থাকতে হবে। অভ্যাস অর্থাৎ জ্ঞান, দক্ষতা ও আকাঙ্ক্ষা কিভাবে সফল সম্পর্ক স্থাপন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই সম্পর্কে একটি দৃষ্টান্ত দেওয়া যাক। আমি আমার সহকর্মী, স্ত্রী অথবা স্বামী অথবা সন্তানদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে এই কারণে ব্যর্থ হতে পারি, কারণ আমি সব সময় কেবল তাদেরকে আমার কথা বলি, কখনোই তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে চাই না। যদি না আমি মানবীয় সম্পর্ক বিষয়ে সঠিক নীতিমালা খুঁজে বের করতে পারি, তাহলে হয়তো আমি বুঝতেই পারবো না যে আমার অন্যের বক্তব্য শোনা প্রয়োজন রয়েছে। আবার এমনও হতে পারে সফল কার্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন রয়েছে, এ কথা আমি জানি, কিন্তু মনোযোগ দিয়ে শোনার দক্ষতা আমার নাও থাকতে পারে। কিভাবে গভীর মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে হয় তা আমি নাও জানতে পারি। এর জন্য প্রয়োজন মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার দক্ষতা অর্জন। কিন্তু অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার প্রয়োজনীয়তা অনুভব করা এবং তা শোনার দক্ষতা অর্জন করাই যথেষ্ট নয়। যদি আমার মধ্যে অন্যের কথা শোনার আকাঙ্ক্ষা না জাগে, তবে তা আমার অভ্যাসে পরিণত হবে না, কারণ আকাঙ্ক্ষাই জ্ঞান ও দক্ষতাকে বাস্তবায়নের প্রেরণা যোগায়। তাই অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়তে হলে জ্ঞান ও দক্ষতার সাথে মনে আকাঙ্ক্ষার জন্ম দেওয়া প্রয়োজন। সুতরাং বলা যায়, কোনো কিছুকে অভ্যাসে পরিণত করতে হলে বিষয়টি সম্পর্কিত জ্ঞান, দক্ষতা ও আকাঙ্ক্ষাকে নিজের জীবনে কাজে প্রয়োগ করতে হবে। কোনো কিছু জানা, এর দক্ষতা অর্জন করা এবং এর আকাঙ্ক্ষা পোষণ করার মাধ্যমে আমরা ব্যক্তিগত জীবনে এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। জ্ঞান, দক্ষতা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে আমরা ব্যক্তিত্ব, নৈতিকতার পুরাতন দৃষ্টান্ত সমূহের সাথে সম্পর্ক ছিন্ন করে সফলতার মূল সূত্র অনুসরণ করতে পারি, যেগুলো হয়তো বহুদিন ধরে আমাদের কৃত্রিম নিরাপত্তার উৎস ছিল, অর্থাৎ চরিত্র নৈতিকতার নতুন দৃষ্টান্ত গ্রহণ করতে পারে। কার্যকরী অভ্যাস, আত্মস্থ করা, নীতিমালা এবং ব্যবহারের ধরন। কখনো কখনো এটি একটি কষ্টদায়ক প্রক্রিয়া হয়ে থাকে। এটি এমন একটি পরিবর্তন যাকে উচ্চতর উদ্দেশ্য দ্বারা উদ্বুদ্ধ করা প্রয়োজন, যা সচেতন ইচ্ছা প্রকাশ করবে যে বর্তমানে আপনি কি চান এবং ভবিষ্যতে আপনি কি চাইবেন। তাই চূড়ান্ত অর্থে এই প্রক্রিয়া আমাদের সুখ উৎপাদন করে, যা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য এবং অভিপ্রায়। এভাবে সুখের সংজ্ঞা প্রদান করা যায় অত্যন্ত আংশিকভাবে, যে সুখ আমাদের বর্তমান চাহিদাকে বিসর্জন দেওয়ার ইচ্ছা এবং সামর্থ্যের ফসল, চূড়ান্তভাবে আমরা যা চাই তার জন্য। চলমান পরিপূর্ণতা অথবা পরিপক্কতা। 7টি অভ্যাস কোনো স্বতন্ত্র খণ্ড খণ্ড মানসিক নিয়ম নয়, বরং এগুলো আমাদের বেড়ে ওঠার স্বাভাবিক নিয়মের সঙ্গে সমন্বয়ক। ব্যক্তিগত ও পারস্পরিক সাফল্যের ক্ষেত্রে
এগুলো প্রবৃদ্ধিমূলক, ধারাবাহিক এবং উচ্চমাত্রার অখণ্ড দৃষ্টিভঙ্গি হিসেবে যুক্ত হয়। এই অভ্যাসসমূহ আমাদেরকে চলমান পরিপক্কতার দিকে নিয়ে যায়। এগুলোকে রপ্ত করার মাধ্যমে আমরা পারস্পরিক নির্ভরশীলতার দিকে অগ্রসর হই, চলমান প্রক্রিয়ায় পরিপক্কতা অর্জন করি। আমাদের প্রত্যেকেই শিশু হিসেবে সম্পূর্ণ নির্ভরশীলতার জীবন শুরু করি, অন্যের দ্বারা লালিত এবং পরিচালিত হই, ভরণ পোষণের জন্য অন্যের উপর নির্ভর করি। এই যত্ন ও সহযোগিতা ছাড়া আমরা হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিনও টিকে থাকতে পারতাম না। এরপর ক্রমান্বয়ে মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে শারীরিক, মানসিক, আবেগীয় এবং অর্থনৈতিকভাবে অধিক থেকে অধিকতর স্বাবলম্বী হয়ে উঠি। এভাবে ক্রমান্বয়ে আত্মপরিচালিত ও আত্মনির্ভরশীল হয়ে উঠি, নিজেরাই নিজেদের যত্ন নিতে পারি। বেড়ে ওঠা ও পরিপক্কতার এই প্রক্রিয়ায় আমরা ধীরে ধীরে এই বিষয়ে সচেতন হই যে সমস্ত প্রকৃতি জগৎ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কিত। একটি বাস্তুবিদ্যাগত বা ইকোলজিক্যাল নিয়মে প্রকৃতি ও মানব সমাজ পরিচালিত হয়। তাছাড়া আমরা আরো আবিষ্কার করি, আমাদের প্রকৃতিকে উচ্চতর স্তরে পৌঁছাতে হলে অন্যান্য সবকিছুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই তা সম্ভব। অর্থাৎ মানুষের জীবনেও পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কিত। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমরা শিশু থেকে প্রাপ্তবয়স্কে বিকশিত হই এবং এই বেড়ে ওঠার বিভিন্ন মাত্রা রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের শারীরিক পরিপক্কতার নিশ্চয়তা প্রদান করে না যে তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের মানসিক বা আবেগীয় দিকসমূহ পরিপক্কতা লাভ করবে। ঠিক বিপরীত দিক থেকে বললে, কোনো ব্যক্তির শারীরিক অপরিপক্কতা এটা বোঝায় না যে তিনি মানসিক বা আবেগীয় দিক থেকে অপরিপক্ক। চলমান পরিপক্কতার প্রক্রিয়ায় অপনির্ভরশীলতা হলো তুমি প্যারাডাইমের স্তর। এর ভাষা হলো তুমি আমাকে যত্ন করবে, তুমি আমার জন্য এগিয়ে আসবে, তুমি এগিয়ে আসো নাই, এই পরিণতির জন্য তুমি দায়ী, আমি তোমাকে দোষ দেব, ইত্যাদি। চলমান পরিপক্কতার প্রক্রিয়ায় পারস্পরিক নির্ভরশীলতা হলো আমরা প্যারাডাইমের স্তরে। এর ভাষা হলো আমরা এটা করতে পারি, আমরা সহযোগী হতে পারি, আমরা মেধা ও দক্ষতাকে সমন্বিত করে একত্রে বৃহত্তর কিছু সৃষ্টি করতে পারি, ইত্যাদি। পরনির্ভরশীল মানুষ যা চায় তা পাওয়ার জন্য অন্যের উপর নির্ভর করে, অর্থাৎ সে চায় তার কাম্য জিনিস অন্য কেউ তাকে এনে দিক। আত্মনির্ভরশীল মানুষ যা চায় তা সে নিজের শক্তি ব্যয় করেই অর্জন করে। আর পরস্পর নির্ভরশীল মানুষ তাদের বৃহত্তম সাফল্যের জন্য নিজের শক্তির সঙ্গে অন্যের শক্তির সমন্বয় সাধন করে। একটি উদাহরণ দেওয়া যাক, আমি যদি শারীরিক দিক থেকে পরনির্ভরশীলতার স্তরে অবস্থান করতাম, অর্থাৎ পক্ষাঘাতগ্রস্ত বা অক্ষম হতাম, তাহলে শারীরিক দিক থেকে অন্যের সাহায্যের প্রয়োজন বোধ করব। আবেগীয় দিক থেকে যদি নির্ভরশীলতার স্তরে অবস্থান করতাম, তাহলে আমার মঙ্গল ও নিরাপত্তার জন্য আমার সম্পর্কে অন্যের মতামতের উপর নির্ভর করতে হতো। আর আপনি যদি আমাকে পছন্দ না করেন, তবে সেই মতামত হবে আমার জন্য ভয়ঙ্কর। আর আমি যদি বুদ্ধিভিত্তিক দিক থেকে পরনির্ভরশীলতার স্তরে থাকি, তবে চাইবো আপনি আমার জন্য ভাবেন, আমার জীবনের সমস্যাগুলো নিয়ে ভাবেন এবং সমাধান দিবেন। আমি শারীরিক দিক থেকে স্বাবলম্বী হলে আমি সব শারীরিক কাজ নিজেই করতে পারবো। আর যদি মানসিকভাবে আত্মনির্ভরশীল হই, তবে আমার চিন্তাগুলো আমিই করব। চিন্তার ক্রমোন্নতির প্রক্রিয়ায় আমি মূর্ত থেকে বিমূর্ত এবং এক বিমূর্ত স্তর থেকে অন্য বিমূর্ত স্তরে নিজেই বিচরণ করতে পারবো এবং চিন্তার ক্ষেত্রে সৃজনশীল ও বিশ্লেষণমূলক হতে পারবো। এছাড়া আমি আমার চিন্তাকে সাজিয়ে অন্যের বোধগম্য করে প্রকাশ করতে পারবো। আবেগীয় দিক থেকে আমি আমার নিজের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রিত ও সংকুচিত করতে পারবো, অর্থাৎ আত্মনিয়ন্ত্রিত হব। আমার নিজের কল্যাণের ধারণা অন্যের সঙ্গে আমার সম্পর্কিত হওয়া বা অন্যে আমাকে ভালোভাবে গ্রহণ করার উপর নির্ভর করবে না। এই পরনির্ভরশীলতার সমস্যা আসলে ব্যক্তিগত অপরিপক্কতার বিষয়। যারা এই সমস্যায় পড়েন তারা সাধারণত এর জন্য পরিবেশকে দায়ী করেন। কিন্তু মনে রাখতে হবে, পরিবেশ পরিবর্তন করলেই একজন পরনির্ভরশীল মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে এমন কোনো কথা নেই। উন্নততর পরিবেশেও একজন মানুষ একই রকমের অপরিপক্ক এবং পরনির্ভরশীল হয়ে থাকতে পারেন। আত্মনির্ভরশীলতা পরনির্ভরশীলতার তুলনায় অনেক বেশি পরিপক্ক স্তর। ব্যক্তির মানুষ জগতে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাই সমস্যাটিকে দেখতে হবে ব্যক্তির ভেতর থেকে, বাইরে থেকে নয়। আত্মনির্ভরশীলতা অর্জন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হলেও মনে রাখতে হবে, এই অর্জনই চূড়ান্ত অর্জন নয়, এটি ব্যক্তির সাফল্যের দ্বিতীয় স্তর মাত্র। যাই হোক, সাম্প্রতিক সামাজিক প্যারাডাইম আত্মনির্ভরশীলতাকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে। অনেক সামাজিক সংগঠন ও ব্যক্তিবিশেষ আত্মনির্ভরশীলতাকে তাদের স্বীকৃত লক্ষ্য হিসেবে গণ্য করে। বেশিরভাগ
আত্ম উন্নয়ন বিষয়ক প্রবন্ধে আত্মনির্ভরশীলতাকে একটি সামাজিক মর্যাদার স্তরে অধিষ্ঠিত করে, যেন পারস্পরিক যোগাযোগ, দখলগতভাবে কাজ করা এবং অন্যকে সহযোগিতা করা প্রভৃতির মূল্য অপেক্ষাকৃত কম। আত্মনির্ভরশীলতাকে পরনির্ভরশীলতার প্রক্রিয়া হিসেবে গ্রহণ করার ফলেই মূলত এটা হয়ে থাকে। মনে করা হয় অন্য যদি আমাকে গুরুত্ব দেয়, সংজ্ঞায়িত করে, কাজে লাগায়, মর্যাদা দেয়, প্রশংসা করে, তবেই আমি আত্মনির্ভরশীল হয়েছি। কিন্তু আসলে এটি যথার্থ আত্মনির্ভরশীলতার উল্টো দৃষ্টিভঙ্গি। এছাড়া পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেকের ক্ষেত্রেই আত্মনির্ভরশীলতার ধারণা গোলমেলে হয়ে পড়ে। এর ফলে দেখা যায় পাশ্চাত্যের আত্মনির্ভরশীল মানুষ প্রায়শই স্বার্থপরের মতো তাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে দিচ্ছে, সন্তানাদির দায়িত্ব পালন করে না এবং এমনকি তারা সকল প্রকার সামাজিক দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। আর এই সব কিছুই তারা করে তথাকথিত আত্মনির্ভরশীলতার অজুহাতে। কারো দ্বারা তাদের শিকল ছিন্ন করা, স্বাধীন হওয়া, নিজের উপর কর্তৃত্ব অর্জন করা এবং নিজের কাজ নিজে করা, এসবের ফলাফলে যে প্রতিক্রিয়া হয় তা সর্বদাই আরও বেশি গাঢ় নির্ভরতা সৃষ্টি করে, যার প্রভাব থেকে পালানো যায় না। কারণ সেগুলো বাহ্যিক নয়, বরং অন্তর্নিহিত প্রভাব, যা এমন নির্ভরতা যেটি অন্য ব্যক্তিদের দুর্বলতার প্রভাবে আমাদের অনুভূতির জীবনধারা ক্ষতিগ্রস্ত হয়, অথবা নিজেদের নিয়ন্ত্রণ বহির্ভূত মানুষের এবং পরিস্থিতির শিকার হিসেবে অনুভূত হয়। চরিত্রের সত্যিকার আত্মনির্ভরশীলতা আমাদের সরাসরি কাজ করার শক্তি প্রদান করে। আত্মনির্ভরশীল মানুষ অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে নিজ কাজ করে। আত্মনির্ভরশীলতা কোনো পারিপার্শ্বিকতা, পরিস্থিতি এবং অন্য মানুষদের উপর নির্ভরশীলতা থেকে আমাদের মুক্তি দেয় এবং তা একটি মূল্যবান স্বাধীনতামুখী লক্ষ্য। তবে এটা কার্যকর জীবনের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়। আত্মনির্ভরশীলতা এককভাবে পারস্পরিক নির্ভরশীলতার বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক আত্মনির্ভরশীল মানুষ যদি পারস্পরিক নির্ভরশীলতার কথা চিন্তা না করেন, তবে পারস্পরিকভাবে নির্ভরশীল হয়ে কাজ করার পরিপক্কতা অর্জন করেন না। তবে তিনি তার ব্যক্তিগত জগতে হয়তো সফল মানুষ হতে পারেন, কিন্তু একজন ভালো দলনেতা বা দলকর্মী হতে পারেন না। অনেকের সাথে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে তিনি অসফল হবেন। বিবাহিত জীবনে, পরিবারে, অফিসে অথবা সাংগঠনিক কর্মকাণ্ডে সফলতার জন্য যে দৃষ্টান্ত প্রয়োজন তা আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত নয়, বরং পারস্পরিক নির্ভরশীলতার দৃষ্টান্ত। জীবন প্রাকৃতিকভাবে অত্যন্ত উচ্চমাত্রায় পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কিত নির্ভরশীলতাকে পাশ কাটিয়ে ফেলে আত্মনির্ভরশীলতার দ্বারা জীবনের সর্বোচ্চ সাফল্য লাভ করা যায় না। এভাবে সাফল্য অর্জনের চেষ্টা করা আর গলফ ক্লাবে টেনিস খেলার চেষ্টা করা একই কথা। অর্থাৎ যে যন্ত্রের যে কাজ নয় সেই যন্ত্র দ্বারা সেই কাজ করার চেষ্টা করা, এরকম চেষ্টা ব্যর্থ হতে পারে। পারস্পরিক নির্ভরশীলতার ধারণা অনেক বেশি পরিপক্ক এবং অধিকতর অগ্রগামী একটি ধারণা। ধরা যাক আমার যথেষ্ট আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা রয়েছে, তবুও আমি শারীরিকভাবে পারস্পরিক নির্ভরশীলতার স্তরে অবস্থান করি। এর ফলে আমি একা সর্বোচ্চ চেষ্টায় যে লক্ষ্য অর্জন করতে সক্ষম, অন্যের সঙ্গে আমার কাজের শক্তিকে যুক্ত করে আমরা একত্রে এর চেয়ে অনেক গুণ বড় লক্ষ্য অর্জন করতে পারবো। ধরা যাক আমি আমার কল্যাণের জন্য প্রয়োজনীয় শক্তিটুকু নিজের মধ্যেই খুঁজে পাই, কিন্তু আবেগীয় দিক থেকে আমি যদি পারস্পরিক নির্ভরশীলতার স্তরে অবস্থান করি, তবে বুঝতে পারবো অন্যের ভালোবাসা আমার প্রয়োজন। আমি অন্যকে ভালোবাসতে চাই এবং আমি অন্যের ভালোবাসার পাত্র হতে চাই। আবার আমি যদি বুদ্ধিবৃত্তিক পারস্পরিক নির্ভরশীলতার স্তরে পৌঁছাই, তবে আমার নিজের সর্বোত্তম চিন্তার সঙ্গে অন্যের সর্বোত্তম চিন্তার সংযোগ সাধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। শেষ হলো আজকের দ্বিতীয় পর্ব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বইটি শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী পর্বটি সবার আগে পেতে বেল আইকনে প্রেস করবেন এবং আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।